ঘাসের কাটিং এর অনেক দাম, অনেক উচ্চ মূল্যে এই ঘাসের কাটিং আপনি বিক্রি করতেছেন। তো এত উচ্চ মূল্য হইলে খামারিরা আসলে সবার পক্ষে কিভাবে সম্ভব এটা চাষাবাদ করা? 10 টাকা করে দিব। কত? 10 টাকা। মানে 10 টাকা, মানে একটা কাটিং 10 টাকা? একটা গুয়াতেমালার কাটিং 10 টাকা। মানে আপনি কি শিওর? শিওর। একটা 60 টাকার কাটিং 10 টাকায় পাবে? 10 টাকা, যার জন্য জার্মিনেশনের পার্থক্যটা আপনার অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, সমস্যাটা আগার এই জায়গায়। কাটিংগুলো এইভাবে লাগাইতে হবে, নিচে আরেকটা লাগাও। হ্যাঁ, এক ভাইয়ের অর্ডার আছে, উনি চারা নিবে, শুধু চারাই নিবে। আপনি সরাসরি চারা করে বিক্রি করেন? চারা করেও দিই, কারণ অনেক ভাই আছে যারা নাকি রিকোয়েস্ট করে যে ভাই আমাদেরকে চারা করে দিবেন। 1 ইঞ্চি পরিমাণ হবে? হ্যাঁ, 1 ইঞ্চি পরিমাণ মাটি থাকবে এটার উপরে। এটা হচ্ছে গোড়ার অংশ? গোড়ার অংশটা আমরা এখন গোড়ার। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমি যে জায়গাতে অবস্থান করছি সেটা হচ্ছে এখন বাংলাদেশে যারা ঘাস চাষ করে, যারা ঘাসের ব্যবসা করে, সবার মুখেই আলোচিত একটা জায়গা, সেটা হচ্ছে চাঁদপুর অ্যাগ্রো রেঞ্জ। দর্শক, এই মুহূর্তে আমি আছি ভাকুরতা সাভার, এবং এই খামারটি হচ্ছে মূলত আব্দুল হাই সাহেবের খামার। দর্শক, উনি শখ করে গরুর খামার দিয়েছিলেন এবং নিজের গরুর খামারের বা গরুর খাদ্যের চাহিদার যোগান দিতেই মূলত ঘাস চাষ করে। একটা সময় এই ঘাস চাষ হয়ে যায় তার নেশা। আশেপাশে বিভিন্ন জমি, অনেক বিশাল বিশাল আকারের জমি লিজ দিয়ে নিয়ে উনি বিভিন্ন প্রজাতির এই ঘাস চাষ শুরু করে থাকে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জাতের ঘাস সংগ্রহ করে উনি উচ্চ ফলনশীল ঘাসগুলো নিয়ে রিসার্চ করা শুরু করে। এই মুহূর্তে আমার পেছনে আপনারা যে ঘাসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমেরিকান একটা জাত, এটার নাম হচ্ছে গুয়েতিমালা। গুয়েতিমালা মূলত আমেরিকারই একটা দেশ, সেই দেশের নাম অনুসারে এই ঘাসটার নামকরণ করা হয় গুয়াতিমালা। এবং এই ঘাসটাকে কিন্তু ক্ষুদ্র খামারিতে বা আমরা প্রথমবার কিন্তু এই ঘাস বাগান থেকে কিন্তু ঘাসটার সাথে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দিই। সারা বাংলাদেশের মানুষ আপনারা সবাই এই ঘাসটাকে চিনতে পারেন, এবং সেটা যেহেতু প্রথমবারের মতো বাংলাদেশে আপনারা সবাই দেখতে পেয়েছিলেন, যদিও এই ঘাসটা এর আগেও হয়তো কারো কাছে ছিল, কিন্তু প্রথমবারের মতো যখন আমরা এই ঘাসটাকে ব্যাপক আকারে দেখা শুরু করি, তখন এই ঘাসটার চাষটা এরকম বিস্তৃত আকার ছিল না। যেহেতু এখন বিশাল আকারে চাষ হয়েছে, সো আশা করতেছি আমরা পূর্বের ন্যায় এবার হয়তো দাম একটু কমে আসবে। সো আপনারা সুলভ মূল্যে গুয়াতিমালা ঘাস সহ এখানে আপনারা সব ধরনের ঘাস পাবেন, যেমন স্মার্ট নেপিয়ার, এখানে আপনারা পাবেন জারা ঘাস, এখানে আপনারা পাবেন জার্মান ঘাস, মোটামুটি সব জাতের ঘাস নিয়ে কিন্তু রিসার্চ করে উনি সবসময়। দর্শক, আমরা আজকে কথা বলবো আব্দুল হাই সাহেবের সাথে, তার পাশাপাশি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবার আগে যে জিনিসটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সেটা হচ্ছে এই গুয়াতিমালার চাষ পদ্ধতি কেন এত কঠিন, এটাকে কত সহজভাবে চাষ করা যায়, কত সহজে বাংলাদেশের সব খামারে এই ঘাসটা থাকবে, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। অ্যাকচুয়ালি আমাকে ফোন করে আব্দুল হাই ভাই যেটা বলেছে সেটা হচ্ছে উনি এইবার চাচ্ছেন বাংলাদেশের প্রত্যেকটা খামারির ঘাস বাগানে গুয়াতিমালা থাকবে। এটা ওনার চ্যালেঞ্জ, সব খামারের কাছে উনি এটা পৌঁছে দিবেন, এতটা রিজনেবল প্রাইসে দিবেন যে যেটা খামারিরা কেউ কল্পনাই করতে পারবে না। দর্শক, চলুন আমরা কথা বলি আব্দুল হাই সাহেবের সাথে। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ঘাস নিয়ে তো আপনার অনেক রিসার্চ দেখলাম, অনেক কিছুই দেখলাম, এখন দেখতেছি অনেক আলোচনা সমালোচনাও হচ্ছে চারিদিকে। সমালোচনার কিছুই নেই। সমালোচনা যারা শুধু হয়তো একবার কথা বলছে তারা হয়তো সমালোচনা করে, যারা কাজ করছে তারা কেউ সমালোচনা করবে না। আচ্ছা, কেন কাজ করা আর কথা বলার ভিতরে ডিফারেন্স আছে। আচ্ছা, আমাদের পেছনে যে ঘাসটা আছে এটা হচ্ছে গুয়াতিমালা ঘাস। জি। এটা হচ্ছে আমেরিকান একটা জাতের ঘাস। জি। আচ্ছা, এই ঘাসটা কিন্তু আমি চিনছি আপনার কাছ থেকে। আমার আগেও ছিল মার্কেটে। আমি আপনার কাছ থেকে চিনছি এই ঘাসটা। আচ্ছা, এখন আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, এই ঘাসটা নিয়ে তো মোটামুটি কাজ করতেছেন বেশ অনেক দিন হয়ে গেছে, বছরখানেক হয়ে গেছে নাকি আরো বেশি? 1 বছরের বেশি। 1 বছরের বেশি সময় হয়ে গেছে। কি বুঝতেছেন এই ঘাসটার অবস্থা? এই ঘাসটার অবস্থা অল ওভার একটা ভালো ঘাস। শুধু এইটুকুনি বলা যে এই যাবৎকালীন যত ঘাস আছে সবচাইতে ভালো ঘাস এটা। আচ্ছা, সবচাইতে ভালো ঘাস এবং কোয়ান্টিটিতেও সবচাইতে বেশি হয়। আচ্ছা, এমনিতে কি আপনি সরকারি বা বেসরকারিভাবে কোনো জায়গা থেকে যাচাই বাছাই করার চেষ্টা করেছিলেন যে এটার পুষ্টিমান কেমন বা এটা? হ্যাঁ, আমরা এটা বিএলআরআইতে টেস্ট করাইছি। বিএলআরআইয়ের ডিজি সাহেব আমাদের এখানে আসছিলেন, ওনাদের প্রকল্প ইনচার্জে ওনারা আসছিলেন, প্রায় 26-27 জনের একটা টিম। ওনারা কয়েকবার আইসা এখানে ভিজিট করে গেছে এবং এইখান থেকে স্যাম্পল কালেক্ট করে নিয়ে গেছে, এবং ওনাদের অনেক চারাও আমাদের এখান থেকে নিছে। মানে বিএলআরআই এখন এটা চাষ করতেছে? হ্যাঁ, বিএলআরআই এখান থেকে চারা নিয়ে গেছে, এবং আমিও নিজ থেকে যতটুকুন পারছি সাহায্য সহযোগিতা চাষ করার ক্ষেত্রে নিজে ওইখানে সশরীরে যেয়ে কয়েকবার যেয়ে চাষ করার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করে এখন বিএলআরআইয়ের কাছেও এটা 5 বিঘার উপরে চাষ করা আছে। মাশাআল্লাহ, তাহলে তো দেখা যাচ্ছে যে আমরা নেপিয়ার পাকচংয়ের মতো এই গুয়াতিমালাটাও মানে বাংলাদেশের মধ্যে একটা মানে একটা লেভেলে পাবো।
ইনশাআল্লাহ, কারণ আমি আমার হাত দিয়ে করা বিএলআরআইতে আমি করে দিয়ে আসছি 5 বিঘার মতো জমিতে। 5 বিঘার মতো জমিতে। ওনারা যদিও নাকি সরকারি কাজ, সরকারি প্রজেক্ট, ওনারা এটা পরীক্ষা নিরীক্ষা সমীক্ষা করবেন, ওটা থেকে কাটিং উৎপাদন করবেন, প্রথমে ওনাদের প্রত্যেকটা প্রজেক্টে ছড়াবেন, তারপরে হয়তো প্রান্তিক কৃষক লেভেলে ওনারা দিবেন। এটা আসবে বিএলআরআই থেকেও বাংলাদেশের কৃষকদের কাছে এই ঘাসটা আসবে ইনশাআল্লাহ। আমরা ওনারাই টেস্ট করছে, আমার প্রয়োজনে আমি টেস্ট করাইছি, ওনাদের প্রয়োজনে ওনারা টেস্ট করছে। আচ্ছা, সমন্বয়ে যে রিপোর্ট আসছে এই যাবৎকালীন বাংলাদেশে যত রকমের ঘাস আছে শুধু আলফালফা ছাড়া, আলফালফা তো বাংলাদেশি ঘাস না, আলফালফা বাংলাদেশে যারা চাষ করছে তারা কেউ ভালো করতে পারে না, ওটা শুধু বছরে 2 মাসের ঘাস। হ্যাঁ, তো কাটিং থেকে ঘাস হয় 12 মাস হয়, একবার কাটলে বারবার হয়। নেপিয়ার জাতের যত ঘাস আছে সবচাইতে ভালো ঘাস স্বীকৃত এটা। আচ্ছা, আপনি বলেছেন যে এটার কোয়ান্টিটিও বেশি, পরিমাণও বেশি হয়, মানে এটা কি বোঝাতে চাইছেন আপনি? যেমনিভাবে অন্যান্য ঘাস 40-45 দিনে যতটুকুন হয়, এই ঘাসটা হারভেস্ট করতে রেগুলার বেসিসে 2 মাস সময় লাগে। তো ওইটা 40-45 দিনে যেই পরিমাণ হবে এটা 2 মাসে তার চাইতে বেশি হবে। আর প্রোটিন পার্সেন্টেজ অন্যান্য দিক থেকে ওই ঘাসের চাইতে এই ঘাসের সব কিছুই বেশি, প্রোটিন বেশি, ফাইবারের পরিমাণটা বেশি, ক্যালসিয়ামের পরিমাণ বেশি, কোয়ান্টিটিতে বেশি, তো সবচেয়ে ভালো ঘাস। আচ্ছা ভাই, আমি আসলে ঈদের ছুটি কাটাতেছিলাম বাড়িতে, আপনি আমাকে ফোন করে বললেন যে আপনি আজকের ভিডিওতে এমন একটা মানে ধামাকা অফার দিবেন যে সারা বাংলাদেশের সব খামারিদের কাছে বুয়াতিমালা পৌঁছে যাবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আপনি গতবারে যে আমরা ভিডিও করলাম, ভিডিও করার পরে অনেকে আমাকে ফোন করে বলছে যে এই ঘাসের কাটিংয়ের অনেক দাম, অনেক উচ্চ মূল্যে এই ঘাসের কাটিং আপনি বিক্রি করতেছেন। তো এত উচ্চ মূল্য হইলে খামারিরা আসলে সবার পক্ষে কিভাবে সম্ভব এটা চাষাবাদ করা? না আজিম ভাই, একটা বিষয় কি, যেহেতু ঘাসটা নতুন ঘাস, আমরা অনেক কিছু জানি, অনেক কিছু জানি না। আমরা জানি হয়তো সামান্য, অনেক কিছুই আমাদের অজানা থেকে যায়। তো যেহেতু আমরা অজানা অনেক কিছুই আছে, যারা শুধু দাম জিজ্ঞাসা করছে তাদের কাছে মনে হবে যে জিনিসটার দাম বেশি। কেননা আমি দাম বলছি 60 টাকা, একটা কাটিং 60 টাকা বলছি। এত টাকা কেন? একটা আমের চারার দাম 60 টাকা। আচ্ছা, আমি কেন বলছি 60 টাকা সেটা, এবং আমি 60 টাকায় বিক্রিও করছি। আচ্ছা, বিক্রির ক্ষেত্রে যেহেতু নতুন একটা ঘাস, নতুন একটা জাত, এই ঘাসটা বাংলাদেশে আমার আগে অন্তত 3 বছর বাংলাদেশে আছে ঘাসটা, আমি জানি। আচ্ছা, আমি চাষ করার 3 বছর আগ থেকে বাংলাদেশে এটা চাষ হইতেছে, তাহলে বাণিজ্যিকভাবে কেন আসলো না? আপনাদের জানার জন্য এখন যেহেতু প্রসঙ্গটা চলেই আসছে, আমি 12,000 চারা কাটিং সংগ্রহ করে সেখান থেকে মাত্র 200 চারা পাইছি। বলেন কি? 12,000 থেকে 200 চারা পাইছি। তাহলে এইটার যে এই পরিমাণ গ্যাপ, এটা আমি জানি। আর এই লাস্টে যে 200 হয়েছে এটা হলো প্রথম 12,000-এর থেকে। তারপরে যে চারাগুলি আনছি আমি কয়েকভাবে চাষাবাদ করছি, কইরা ওইখান থেকে আমি ফলাফলটা ভালো পাইছি। তো যেহেতু আমার মতো করে সবাই করতে পারবে না, বা আমি বললে অনেকে বুঝবে না, বা অনেকে বিভিন্ন কারণে নষ্ট হইতে পারে, তো তাকে সাপোর্ট দেওয়া আমার একটা দায়িত্বের ভিতরে পড়ে। যেহেতু আপনারা কম দামে দিবেন, তো দামটা বেশি হয়ে গেল। দাম বেশি, কম দামে দিলে তাকে আমি সেই সাপোর্টটা দিতে পারবো না। যারা আমার কাছ থেকে এই 60 টাকা করে ঘাসের কাটিং কিনছে, আমি জানি এই ঘাসটা, আমি বলি যে দ্বিতীয় সপ্তাহ থেকে জার্মিনেশন শুরু হবে, লাগানোর পরে 2-3 দিনের ভিতরে জার্মিনেশন হবে না, 14 দিন পর থেকে জার্মিনেশন শুরু হয়, অঙ্কুরিত হবে। তো সেই অঙ্কুরিত হইতে হইতে 1.5 মাস পর্যন্ত সময় লাগে পুরা কাটিংগুলি জার্মিনেশন হইতে। তো কোনোটা আগে হয় সেটা একটু বড় হয়ে যায়, যেটা পরে হয় সেটা একটু পরে হয়। তো সেই ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের পরে 1 মাস পরে বা 1.5 মাস পর থেকে অনেকে আমাকে কমপ্লেন করছে যে ভাই, চারা তো সবগুলা হয় নাই, চারা তো এই পরিমাণ হয়েছে, এই পরিমাণ হয় নাই। তখন তাকে আমার সাপোর্ট দেওয়া দরকার, কারণ যেহেতু জিনিসটা নতুন, তাকে আমি তার যেই পরিমাণ গ্যাপ ছিল ওই পরিমাণ গ্যাপটা আবার আমি ফিল আপ করার চেষ্টা করছি। মানে কিরকম, যদি কেউ মানে 500 কাটিং নিছে, সেখান থেকে 50টা হয় নাই, আপনি কি 50টা আবার পাঠিয়ে দিয়েছেন তাকে? 50টার বেশি পাঠাইছি। এটা কি ফ্রিতে পাঠাইছেন? এটা ফ্রি পাঠাইছি, ওটার জন্য আমি কোনো টাকা নেই নেই। আচ্ছা, আবার দেখা গেছে কি ম্যাক্সিমাম যেটা হয়, কেউ যোগাযোগ করে না, চিন্তা করে যে আমি 2000 টাকার ঘাসের কাটিং কিনছি, এটা নিয়ে আবার ওনাকে কি ডিস্টার্ব করব। তো যে আমার সাথে যোগাযোগ করতেছে তাকে আমি যেভাবে পারতেছি তাকে সন্তুষ্ট করতেছি, বা তাকে ভর্তুকি দিতেছি, বা তাকে আমি আবার কাটিং দিতেছি বিনা পয়সায়। কিন্তু যে আমার কাছে যোগাযোগ করে নাই, আমি দেখলাম যে একটা সময় অনেক বড় লিস্ট যারা নাকি আমার কাছ থেকে যোগাযোগ করে নাই। আমার কাছ থেকে ঘাস নিছে এই পর্যন্ত 2.5 থেকে 3,000 লোকে। ও মাই গড! তো 3,000 লোকের ভিতরে অল্প কিছু লোকে আমার সাথে শুধু যোগাযোগ করছে, আর কেউ যোগাযোগ করে নাই। ম্যাচ পিপল যোগাযোগ করে নাই। তখন আমি নিজে থেকে প্রত্যেকটা লোকের সাথে ফোন করে যোগাযোগ নিয়েছি, ভাই আপনার ঘাসের কি অবস্থা, ঘাস লাগাইছেন কতটুকু, কি হয়েছে। হ্যাঁ, তখন কেউ হয়তো বলছে ভাই এই পরিমাণ হয়েছে, এই পরিমাণ হয় নাই। তো যেই পরিমাণ হয় নাই ওই পরিমাণ কাটিং কিন্তু আবার তাকে আমি বিনা পয়সায় নিজে
স্ব-উদ্যোগে আমি তাকে পাঠিয়ে দিয়েছি। এটা তো সবাই জানে না। আচ্ছা, তাহলে এখন দেখা গেছে কি আবার কাউকে 2 বার দিছি, হয় নাই, কম হয়েছে, 3য় বার দিছি, এমন লোক গেছে আমি আপনি 3 বার সরবরাহ করছেন। 3 বার সরবরাহ করছি। তাহলে আমার এই টোটাল কস্টিংটা কিন্তু এটার উপরেই আসে। এখন দিন শেষে দেখা যায় কি যে এই লোকটা আমার কাছ থেকে 60 টাকায় কাটিং নিছে, সে কিন্তু হ্যাপি, সে কিন্তু 100% জার্মিনেশন পাইছে। আর এখন যেহেতু অনেক দিন হয়েছে এটার চাষ পদ্ধতি মানুষ আমার কাছ থেকে কিনছে বা না কিনছে, যে কেউ আমাকে জিজ্ঞেস করছে ভাই এটা চাষ করবো কীভাবে, তাকে আমি বলছি এইভাবে করবেন। আবার কেউ যদি সরাসরি কিনতে চাইছে আমি বলছি যে না, আগে আপনি এটা চাষ পদ্ধতি বুঝেন, আপনি এটা পারবেন কি না, এইভাবে আপনি এটা করতে পারবেন কি না, যদি করতে পারেন তাহলে নেন, তখন সে নিছে। তো এইভাবে দেখা যায় কি এটা দাম বেশি পড়ে না। আর এখন যেহেতু মানুষ এটা বুঝতে পারছে বা আমরা এখন বুঝাইতে পারবো যে খুব সহজে, কারণ অনেকের সাথে আমাদের কথা হয়েছে। তো এখন আমরা আবার আবহাওয়াজনিত কিছু কারণ আছে, এখন হলো বর্ষা হইতেছে, বৃষ্টি হইতেছে, মাটি সবসময় ভিজা থাকে, এই সময় এই ঘাসটা জার্মিনেশনটা ভালো হয়। আচ্ছা, এই সময় এই মাটিটা এটা উর্বর থাকে, মাটিটা উর্বর থাকে, মাটিটা সবসময় মশার থাকে, ভিজা ভিজা থাকে। আচ্ছা, যার জন্য যেমন এই ঘাসটা আমি আপনাকে দেখাবো আজকে, এই ঘাসটা মানে চারা কিভাবে তৈরি করবেন লাগাবেন সেখানেই আপনি বুঝতে পারবেন যে প্রথম 3 সপ্তাহ মাটিটা ভিজা ভিজা থাকা লাগে। তো এখনকার যে ক্লাইম্যাক্স এই ওয়েদারে আপনার এই মাটিটা 3 সপ্তাহ ভিজা ভিজা এমনিতেই থাকবে, যার জন্য জার্মিনেশনটা বেশি হবে। তো আমার মনে হয় যে এখন আর খুব বেশি ভর্তুকি দেওয়া লাগবে না আমার, যার জন্য আমি দেখতেছি যে গত 1.5 মাস থেকে আমি যে কাটিংগুলো সাপ্লাই করতেছি, মানুষ এখন অনেকটা অভ্যস্ত হয়ে গেছে এটা কীভাবে চাষ করবে বা বললে বুঝতে পারতেছে। এখন দেখা যায় যে আপনার মেসিংয়ের হারটা অনেক কমে আসছে কি জিরোতে চলে আসছে, চাষাবাদটা শিখে গেছে। এখন যখন চাষাবাদটা শিখে গেছে, যে জিনিসটা আমি সাপোর্ট হিসাবে রাখতাম আমার হাতে, যেটা আমার ব্যাকআপ দরকার আছে, তার নাহলে আমি ওনাকে সাপোর্ট দিব কিভাবে, তাহলে ওই ব্যাকআপটাই আমি এখন ছেড়ে দিব যে ঠিক আছে এখন চলতে থাকুক, যেন সবাই করতে পারে, কেউ যেন আর ঝামেলায় না পড়ে। তারপর বাকিদের জন্য আমরা আমাদের চাষ প্রক্রিয়াটা একটু দেখাই আসি। হ্যাঁ, চাষ প্রক্রিয়াটা দেখাই, প্লিজ চলেন আমরা ওইদিকে যাই। গুয়াতেমালা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে এটা জার্মিনেশন হয় না বা এটার সবাই অঙ্কুরিত করতে পারে না। আজকে আমরা এটার টোটাল চাষাবাদ A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই অবজেকশন করছিলেন যে গত ভিডিওতে কেন আব্দুল হাই ভাই এটা চাষ প্রক্রিয়া শিখায় নাই, সেজন্য আমি বলছি যে আজকে আমাদেরকে শিখাইতে হবে। আব্দুল হাই ভাই শুরু করেন, এখন পুরো সাবজেক্ট আপনার, আপনি হচ্ছেন টিচার, আমি হচ্ছি আপনার স্টুডেন্ট, আমাকে শিখান। গুয়াতেমালা যদি সরাসরি কেউ জমিতে অন্যান্য ঘাসের মতো জারা বা স্মার্ট নেপিয়ারের মতো জমিতে লাগায়, সেই ক্ষেত্রে আপনার দেখা যাবে যে আপনার জার্মিনেশনের হার অনেক কম হবে। অনেকগুলা কারণ আছে, যেমন প্রথমত এই ঘাসটা মাটিতে লাগানোর পরে প্রথম 3 সপ্তাহ পর্যন্ত মাটিটা ভেজা ভেজা থাকতে হবে। আচ্ছা, কাদা থাকবে না বা শুকাইতে পারবে না, ভেজা ভেজা থাকা লাগবে। তাহলে আপনি যদি 1 বিঘা জমিতে চাষ করেন, 1 বিঘা জমি 3 সপ্তাহ ভিজা ভিজা রাখা খুব টাফ। 2টা সমস্যা বা 3টা সমস্যা হবে। একটা সমস্যা ভিজা রাখতে গিয়ে আপনি সমস্যায় পড়বেন, দ্বিতীয়ত ভিজা যদি রাখেন জমিতে প্রচুর আগাছা জন্মাবে, ওই যে ঘাসটা আপনি লাগাইছেন সেটা অঙ্কুরিত হইতে সমস্যা হবে, সেখানে প্রচুর পোকার আক্রমণ হবে। তো সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করি অল্প জায়গায় বীজতলা করে গ্যান্ডারি বা আখ বা কুশর, যেইভাবে ভাষায় যেটা বলি, যেটা নাকি প্রথমে বীজতলা করে নিতে হয়, বীজতলায় চারা তৈরি করে নিতে হয়, সেইভাবে তৈরি করে নিলে সবচাইতে ভালো। ধানের মতোই আমরা তো হালি এক জায়গায় লাগাই, ধান আরেক জায়গায় লাগাই, রাইট। তাহলে আপনি বীজতলাটা কিভাবে তৈরি করবেন সেটারও একটু প্রক্রিয়া আমি দেখিয়ে দিতেছি। এইভাবে করলে জার্মিনেশনটা খুবই ভালো পাবেন। প্লিজ। এই যে আমরা একটা বীজতলা জন্য রেডি করছি জায়গা 4 ফিট চওড়া, 4 ফিট চওড়া। এটাও কিন্তু একটা বেড ছিল, এখানে আমরা চারা করছি। চারা আবার অনেক খামারি ভাইরা এসে সরাসরি চারা নিয়ে যায়, তাদেরকে আমরা এখান থেকে চারা দিয়ে দিই। আর এইটা হলো একটা বীজতলা রেডি করছি, যেটাতে আমি এখন কাটিং লাগাবো বা আপনারা কিভাবে লাগাবেন সেটা দেখার জন্য। আচ্ছা, কিভাবে রেডি করছেন এই পর্যন্ত কাজটা বলেন। এই পর্যন্ত প্রথম মাটিটা আমি 2 দিকে দেখেন উঁচা আছে, মাঝখানটা ডাউন। আচ্ছা, এখানে আমি প্রচুর গোবর দিছি। আচ্ছা, এই গোবরের আগে আমি সামান্য পরিমাণ মতো পটাশ সার আর ডিআইপি সার দিয়ে রাখছি, দিয়ে উপরে গোবরটা দিয়ে রাখছি। গোবরটা আমার কাছে পুরান গোবর ছিল না, নতুন গোবর আমার কাছে আসলে ওই যে দেখেন দেখা যায় যে সবই নতুন গোবর, সবই আমার জমিতে ব্যবহার হয়ে যেতেছে। হ্যাঁ, আচ্ছা। তো যার জন্য এই ঘাসটা আমার গোবরটা আমার 2-3 দিন শুকাইলো, বৃষ্টিতে ভিজলো, এটা এখন এটার ঘাস চলে গেছে, এটা এখন পচে গেছে। আচ্ছা, এইটারে এখন আমি মাটির সাথে মিক্স করে দিব। এটা মিক্স করে দাও। আচ্ছা, প্রথমে গোবরটা সার তো আগেই দেওয়া আছে, এখন এটা মিক্স হবে। হ্যাঁ, আচ্ছা, এটা পুরাটাই মিক্স করা হবে। মাটিটা খুব গুঁড়া গুঁড়া মাটি হইতে হবে, আলু চাষের মাটির মতো। গোড়ার অংশগুলো এইভাবে আপনি মাটিতে সমানভাবে বিছিয়ে দিবেন। আচ্ছা, বিছিয়ে দেওয়ার পরে এই ঘাসগুলো
ঘাসের কাটিংগুলোর উপরে অন্তত 1 ইঞ্চি পরিমাণ মাটি থাকবে। দাও এটার উপরে মাটি দিয়ে দাও, এই যে মাটি দিয়ে ঢাকা, কোদাল দিয়ে দাও। 1 ইঞ্চি পরিমাণ হবে। হ্যাঁ 1 ইঞ্চি পরিমাণ মাটি থাকবে এটার উপরে। এটা হচ্ছে গোড়ার অংশ। গোড়ার অংশটা আমরা এখন গোড়ার অংশটা মাটিতে সমানভাবে বিছাইয়া এটা আমরা এখন মাটি দিয়ে ঢাকা দিতেছি। 1 ইঞ্চি মাটি থাকবে। পুরোটা ঢাকা হয়ে যাবে। পুরোটা যদি ঢাকা দেন তাহলে যদি আবার যদি এই কাটিং যদি অক্সিজেন না পায় তাহলে আবার পচে যাওয়ার সম্ভাবনা থাকবে কিনা? না, এটার লাগানোর প্রক্রিয়াটাই হলো এরকম। আচ্ছা আচ্ছা। মাছ পানির নিচে থাকে, মানুষ পানির উপরে থাকে। এখন মানুষ পানির নিচে গিয়ে থাকতে পারবে না, মাছ উপরে থাকতে পারবে না। হ্যাঁ মাছ উপরে থাকতে পারবে না। এই ঘাসটা আপনার জার্মিনেশনের জন্য এইভাবেই আপনাকে গোড়ার অংশটা মাটির সম্পূর্ণ নিচে এইভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে একবারে ঢেকে দিতে হবে। একবারে ঢেকে দিবেন যেন কোনো কাঠি না দেখা যায়। কাঠি দেখা যেতে পারবে না। কাঠির উপরে মিনিমাম সর্বনিম্ন 1 ইঞ্চি মাটি থাকতে হবে। এখন আমরা কাটিংয়ের আগার অংশগুলি লাগাইতেছি। আগার অংশগুলি কিভাবে লাগাবেন সেটা আমরা দেখা দেওয়ার চেষ্টা করতেছি। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শুধু একটা গিট মাটির বাইরে থাকবে, 2টা গিট মাটির ভিতরে থাকবে। বুঝি নাই। একটা গিট মাটির বাইরে থাকবে, মাটির বাইরে থাকবে, আর 2টা গিট থাকবে মাটির ভিতরে। মাটির ভিতরে। নিচে লাগাও, নিচে লাগাও, নিচে নিচে, ওটা নিচে লাগাও। সোজা সোজা 2টা করে দিতে থাকে না? হ্যাঁ 2টা করে লাগাও। হ্যাঁ আরো সবাই দাও, আরো সবাই দাও। এই আমার কাছে যেটা মনে হয় বুঝছেন ভাই, এই যে মানুষ বলে ওর কাটিং মনে করেন যে 500-র মধ্যে 100 জার্মিনেশন হয়নি, মনে হয় ঘটনাটা এই জায়গাতেই। আপনারা মনে হয় গোড়ারটা আগারটা একসাথে পাঠান, সে ওই আগারটা গোড়াটা সব একরকম করেই লাগায়। একরকম করেই লাগায়। হ্যাঁ যার জন্য জার্মিনেশনের ইয়েটা পার্থক্যটা আপনার অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ সমস্যাটা আগার এই জায়গায়। কাটিংগুলো এইভাবে লাগাইতে হবে। নিচে আরেকটা লাগাও। হ্যাঁ আগার কাটিংগুলো একভাবে ছোট একটা লাগাও, ছোট একটা লাগাও। হ্যাঁ আগার কাটিংটা এইভাবে লাগাইতে হইব। গোড়ার কাটিংটা এখানে যেটা প্রথমে দেখাই দিলাম সেটা ওইভাবে লাগাইতে হবে। হ্যাঁ এই প্লটটা আপনি দেখেন ঠিক একইভাবে লাগানো। আমার এই সাইডে এই পাশের অংশে এটা হচ্ছে গোড়ার অংশটা, আর ওই পাশটা হলো আগার অংশগুলা। আগার অংশগুলো আমার ওরকম বাঁকা করে লাগানো আছে, ওগুলার থেকেও আগার অংশ থেকে ওইভাবে জার্মিনেশন হইতেছে। আর যেটা মাটির নিচে ছিল এখানে কিন্তু কোনো কাটিং দেখা যায় না। আচ্ছা এইটাতে এখন সব গোড়ার অংশগুলো এগুলির থেকে আস্তে আস্তে জার্মিনেশন হইতেছে। কোনোটা আগে হয়েছে, যেটা আগে হয়েছে সেটা বেশি বড়, যেটা পরে হয়েছে এটা কতদিনে? এটা আমার অলরেডি 2 সপ্তাহ বেশি হয়ে গেছে, 14 দিনের বেশি হয়ে গেছে, 3 সপ্তাহের মতো হয়ে গেছে অলরেডি। কিন্তু এখনো জার্মিনেশন হবে। দেখেন এখনো খুব ছোট আকারে বের হইতেছে, কারণ এটা টোটাল জার্মিনেশন একবারে ছোট একটা আছে। হ্যাঁ এটা টোটাল জার্মিনেশন কমপ্লিট হইতে 5 থেকে 6 সপ্তাহ সময় লাগে। 5 থেকে 6 সপ্তাহ। এইখানে যেটা দেখতে পাচ্ছি এটা লাগানো হয়েছে আপনার গত ঈদের আগের দিন লাগানো হয়েছে এটা। আচ্ছা তাহলে জার্মিনেশন যখন হয়ে যাবে, চারা কমপ্লিট, তখন এটাকে তুলে নিয়ে এইভাবে লাগানো হবে। এইভাবে লাগাইতে হবে। এই যে এইভাবে আমরা লাগাইছি, এইভাবে লাগাবেন। আচ্ছা তুলে নিয়ে লাগাইতে হবে। এই যে চারা তোলার পরে চারা এর চাইতে ছোট থাকা অবস্থায় চারা তুলে ফেলবেন, বা এই অবস্থায় চারা তুলে ফেলবেন। এগুলো কিন্তু আমাদের চারা। এগুলো এক ভাইয়ের অর্ডার আছে, উনি চারা নিবে, শুধু চারাই নিবে। আপনি সরাসরি চারা করে বিক্রি করেন? চারা করেও দিই, কারণ অনেক ভাই আছে যারা নাকি রিকোয়েস্ট করে যে ভাই আমাদেরকে চারা করে দিবেন। আচ্ছা সেই ক্ষেত্রে আমরা চারা করেও দেই। চারার জন্য আমরা আলাদা চার্জ করি। আচ্ছা এটা কাটিং এর হিসাবে যায় না। আমরা দাম নিয়ে পরে কথা বলবো। আমাকে এবার বলেন যে এখানে কি করতেছেন আপনি? এইটা হলো এখন আমাদের সর্বশেষ যে আমরা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে কতটুকু দূরত্বে লাগানো যায়। আচ্ছা আমরা প্রথমে 4.5 ফিট পরে করছি, তারপরে 4 ফিট পরে করছি, কিন্তু এখন দেখতেছি যে সাশ্রয়ী অল্প জায়গায় অধিক ফলন কিভাবে নিয়ে আসা যায়। সেই জন্য আমরা আরেকটা প্রজেক্ট করছি। এটা আমরা 3 ফিট পরে করছি। আচ্ছা 3 ফিট পরে আমরা এই কাটিংগুলো লাগাইছি। আপনি ফার্স্ট টাইম মনে হয় 4 ফিট পরে করছিলেন? প্রথমে 4.5 ফিট পরে করছিলাম। পরে দেখলাম যে যেহেতু ঘাসটা প্রচন্ড নরম, বাতাসে ভেঙে যায়। আচ্ছা একটু ঝড় বৃষ্টি হলে বাতাসে পড়ে যায়। আচ্ছা তো পড়ে যাওয়ার কারণ একটার সাথে আরেকটা দূরত্ব থাকে অনেক বেশি, যার জন্য ইজি এটা পড়ে যায়। যার জন্য আমি এখন এটাকে আপনার একটু ক্লোজ করে দিছি, 3 ফিট পরে দিছি। আচ্ছা যদিও আমার এখানে জায়গার একটু মাপে একটু হেরফের আছে, সীমিত জায়গা, তো যার জন্য এই চেষ্টা করছেন 3 ফিটের মধ্যে রাখতে। 3 ফিটের মধ্যে রাখতে। এই জায়গাটা একটু বড় আছে। হ্যাঁ আচ্ছা তো অ্যাকচুয়ালি আমার হিসাবটা হলো 3 ফিট পরে আপনি একটা করে ওইভাবে চারা হওয়ার পরে দেখেন এই চারাগুলো কিন্তু আমি একটা করে লাগাইছি। একটা পয়েন্টের জন্য একটা চারা যথেষ্ট। আচ্ছা এবং আরেকটা ইনফরমেশন আছে, চারাটা যখন আপনি লাগাবেন, আপনি দেখেন আমার এই চারাগুলা কিন্তু টোটাল জমির থেকে অন্তত 2-3 আঙ্গুল 4 আঙ্গুল নিচে আছে। এটা কেন আছে? এখানে পানি জমবে না? না পানি জমবে না। কেন? এইটা যখন এই যে এখন চারাটা আমি লাগাইছি
2 সপ্তাহের উপরে হয়েছে, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এখন এখান থেকে কুশি ছাড়বে। যখন এই পাতার গোড়ার থেকে কুশি ছাড়বে তখন আমি এখান থেকে মাটি দিব। ও মাটি দিলে তখন দেখা যাবে যে জমির সাথে এটা সমান হয়ে যাবে। ভাই অনেক টেকনোলজি আছে এটার ভিতরে। যার জন্য এই চারাটা যখন আপনি উঠে আইনে লাগাবেন তখন এই জমির থেকে অন্তত 4 আঙ্গুল নিচা করে জমির চারাটা লাগাবেন। দেখেন এই চারাটা দেখেন, আপনি দেখলে খুব ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে আপনি খুব ভালো করে ক্লোজ ধরেন, হ্যাঁ, দেখবেন আপনি জমির থেকে এটা 4 আঙ্গুল নিচে আছে। এই দেখেন এইখান থেকে এটা 4 আঙ্গুল নিচে আছে। যখন এটা থেকে কুশি ছাড়বে আমি গোড়ায় মাটি দিব, আস্তে আস্তে এটা সমান হয়ে যাবে। আস্তে আস্তে চারা গজাইতে থাকবেন, আপনি মাটি দিতে থাকবেন। মাটি দিতে থাকবেন, তখন এটা গোড়াতে অনেক বেশি কুশি ছাড়বে। তার মানে এইভাবে যদি কেউ লাগায় তাহলে মোটামুটি কত পার্সেন্ট চারা জার্মিনেশন হওয়ার সম্ভাবনা আছে না, ইনশাআল্লাহ? এইখানে তো আপনি লাগাবেন, চারা জার্মিনেশন হওয়ার পরে চারা তুইলাই না আপনি এখানে লাগাবেন। হ্যাঁ। চারা যখন না মানে টোটাল প্রসিডিউরটার কথা বলতেছি। আপনি যেভাবে চারাটা লাগাইছেন, গোড়াটা একভাবে লাগাইছেন, আগারটা একভাবে লাগাইছেন, মোটামুটি কত পার্সেন্ট জার্মিনেশন হচ্ছে এইভাবে? এইভাবে অন্তত যদি মাটির উর্বর শক্তি ভালো থাকে আর আল্লাহ সহায় থাকে তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে 70%-এর উপরে চারা জার্মিনেশন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি আমি বলি যে অনেকে দেখি আজকাল বিভিন্ন চ্যানেলে বিভিন্ন অনলাইনে বলে শতভাগ জার্মিনেশন হয় গুয়াতে, বলে আমার সেই প্রসেস জানা নাই ভাই। ওনারা হয়তো জানতে পারে যে শতভাগ কিভাবে জার্মিনেশন হয়, আমি 70%-এর উপরে পাইনি। আমরা গুয়াতিমালা চাষ সম্পর্কে অবগত হইলাম। আলহামদুলিল্লাহ, আমি এখন বিশ্বাস করি যে এই প্রক্রিয়া চাষ করলে এই গুয়াতিমালা যারা জার্মিনেশন করতে পারে না ওদের এই সলিউশনটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আর একটা সমস্যা কিন্তু রয়ে গেল, সেটা হচ্ছে প্রাইস। কিন্তু আপনি আমাকে বলছেন এবার আপনি এমন এক প্রাইস দিবেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। প্রাইস সম্পর্কে বলেন এবার, আপনার কাছে এই ঘাসের কাটিং কত টাকা মূল্যে মানুষ পাবে? না, এই ঘাসের কাটিং না, এখন দেখেন একটা সময় আমাদের সামনে প্রত্যেকটা খামারির একটা উদ্দেশ্য থাকে কোরবানি, গরু লালন পালন করা। সর্বশেষ বড় একটা উদ্দেশ্য থাকে কোরবানি। যেহেতু কোরবানি আমাদের সামনে থেকে চলে গেল মাত্র অল্প কয়েকদিন হইল, তো এখন নতুন করে আবার নতুন একটা বৎসরের যাত্রা শুরু। খামারিরা নতুন করে ঘাস লাগাবে, নতুন খামারিরা ঘাস লাগাবে, পুরান খামারিরা আবার নতুন করে ঘাস লাগাবে। তো এই বৎসরের শুরুতে, নতুন বৎসরের শুরুতে খামারিদের জন্য নতুন বৎসর শুরু হইল, ঠিক না? তো সেই হিসাবে আমি খামারিদেরকে নতুন বৎসরের শুরুতে শুধু গুয়াতেমালা না, আমি চাই প্রত্যেকটা খামারি ঘাস নির্ভর গরু করুক। আপনি দেখছেন আমার স্লোগান নিরাপদ খাদ্য সমৃদ্ধ আগামী। নিরাপদ খাদ্য বলতে আমি বোঝানোর চেষ্টা করছি এটা যে গরু ঘাস খায়, তাকে শতভাগ ঘাস দিয়ে লালন পালন করার পরে যদি প্রয়োজন পড়ে আমি দানাদার দেব, তাহলে আমি একটা নিরাপদ খাদ্য গরুকে দিলাম, আমি গরুর থেকে নিরাপদ একটা মাংস পেলাম। তো সেই দৃষ্টিতে আমি চাই প্রত্যেকটা খামারি যেন ঘাস নির্ভর খামার করে। সেই জন্য আমার কাছে যেই কয়টা ঘাস আছে, জারা, স্মার্ট নেপিয়ার, অজানা হাইব্রিড এবং গুয়াতেমালা, আমি 2024-এর জুলাই মাস পর্যন্ত একটা স্পেশাল অফারে সবাই, সাইক্লোন অফার কিনা জানি না, আমার উদ্দেশ্যটা হলো প্রত্যেকটা খামারি যেন অন্তত কিছুটা জমিতে ঘাসের চাষ করে। যে যার যেটা পছন্দ, যার যেটা ভালো লাগে সেটা করবে। যারা হইতে পারে স্মার্ট নেপিয়ার হইতে পারে, যাদের উঁচা জমি না আছে তারা অজানা হাইব্রিড করতে পারে, যারা নতুন ঘাস নিয়ে কাজ করবে তারা গুয়াতেমালা নিয়ে করবে। সেই জন্য আমি প্রাইসটা দিব, আমি মনে করি যে এই প্রাইজে আগামী জুলাই মাসের 30 তারিখ পর্যন্ত, 2024-এর জুলাই মাসের 30 তারিখ পর্যন্ত এই প্রাইসটা থাকবে। সেটা আমি দিতে পারবো আগামী জুলাই মাসের 30 তারিখ পর্যন্ত। হ্যাঁ, একটা ভালো প্রাইজে দিব। বলেন প্রাইসটা বলেন। আমি চাইতেছি না যে বলতে, না বলেন, সবাই আমার কাছে জিজ্ঞাসা করলে আমি না সবাই শুনতেছে, আপনি বলেন 10 টাকা করে দেব। কত? 10 টাকা। মানে 10 টাকা, মানে একটা কাটিং 10 টাকা? একটা গুয়াতেমালার কাটিং 10 টাকা। মানে আপনি কি শিওর? শিওর। একটা গুয়াতেমালা 60 টাকার কাটিং 10 টাকায় পাবে? 10 টাকায় পাবে। সেম কাটিং? সেম কাটিং। আপনি শিওর তো? আমি শিওর। নাকি আবার ফোন দিলে বলবো যে দাম বেড়ে গেছে? না দাম বাড়ে নাই, এটা আমি আপনাকে দেব জুলাই মাসের 30 তারিখ পর্যন্ত। দর্শক, এইবার সম্ভবত আপনাদের কারো মনে আর কোনো কনফিউশন নাই, কারো মনে আর কোনো কষ্ট নাই। তার কারণ হচ্ছে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে এর চেয়ে কম দামে আপনাদেরকে কেউ এই গুয়াতিমালার কাটিং দিতে পারবে। এবং এই সাথে আমি আরেকটা জিনিস বলি, সর্বনিম্ন অর্ডার করতে হবে 200 পিস। 200 পিস সর্বনিম্ন। এবং 200 পিস যে অর্ডার করবে 10 টাকা করে, এবং সাথে 10% চারা বেশি পাবে। সাথে মানে 10 টাকা করে কিনবে আবার 10% চারা বেশি পাবে। মানে কেউ যদি 100টা অর্ডার করে 110টা পাবে। 110টা পাবে, 200টা কিনলে 220টা পাবে।
মাশাআল্লাহ, খুব ভালো। শুধু গুয়াতেমালার ক্ষেত্রে যারা স্মার্ট নেপিয়ার না, ওগুলা সম্পর্কে সবাই বুঝে, ওগুলা তার সবাই বুঝতেছে, চাষবাস ওটা তার মিস কম হয়। আচ্ছা, তো আমরা ভিডিওটা শেষ করে ফেলবো আব্দুল হাই ভাই। ভিডিওটা শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে আমার বলার থাকবে এইটাই, এই জাস্ট 2 মিনিট আগে যেটা বললাম, প্রত্যেকটা খামারের উচিত ঘাস নির্ভর খামার করা, ঘাস নির্ভর খামার করা। আপনার জন্য যেই ঘাসটা আপনার কাছে ভালো মনে হয় সেটা আপনি করবেন। কোনটার প্রোটিন কি আছে না আছে এগুলো খোঁজার দরকার নাই। গরু ঘাস খায়, গরুকে ঘাস দেন, পর্যাপ্ত ঘাস দেন, পেট ভইরা ঘাস খাওয়ান, পেট ভইরা ঘাস খাওয়ান।